পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি হালদার পদত্যাগ করায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার তিনি পৌরসভায় গিয়ে পদত্যাগপত্র জমা দেন। পরে সংবাদ মাধ্যমের সামনে কাজ করতে না পারা, সিদ্ধান্ত গ্রহণে বঞ্চিত হওয়া এবং দীর্ঘদিন রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে থাকার অভিযোগ তোলেন তিনি। মিতালি হালদারের দাবি, গত 4 বছর ধরে কাউন্সিলর হলেও ওয়ার্ডের উন্নয়নমূলক কাজ ও প্রশাসনিক সিদ্ধান্তে তার কোনো ভূমিকা ছিল না। এলাকার মানুষের জন্য কাজ করার সুযোগ না পাওয়ায় আত্মসম্মানে প্রশ্ন নিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলেই জানিয়েছেন তিনি ওয়ার্ডের তৃণমূল নেতৃত্বের একাংশের বিরুদ্ধে সমস্ত সিদ্ধান্ত নিয়ন্ত্রণের অভিযোগ তুলেছেন। কি কারণে আজকে পৌরসভায় আসলেন আপনি? আমি 4 বছর ধরে হাঁটতে পারি না, সেই জন্য আমি পদত্যাগ। আপনি কি পদে? আমি কাউন্সিলর পদে। কত নম্বর ওয়ার্ডে? 7 নম্বর ওয়ার্ড। মানে কেন কাজ করতে পারছিলেন না কেন? ওয়ার্ডের নেতৃত্ব এইসব কাজ করতো। আমি মানে কি বাধা দিত আপনাকে নাকি? না দেওয়ার কি আছে বাধা? একটা যে ওয়ার্ডে কাউন্সিলর, তার হাতে যে এসব জিনিস আসবে, সেই সব জিনিসই তো আমার হাতে আসতো না। সেগুলো কার কাছে যেত? এইবারে এখান থেকে যার হাতে পাঠাতো আমার ওয়ার্ডের নেতৃত্বের কাছে চলে যেত। মানে আপনাকে কি সই সাবস্ত করতে হতো? সই এখান থেকে প্যাড, আমিও আসতাম না। আমি পৌরসভায় আসিনি, ওরাই প্যাড নিয়ে আসতো, বাড়ি থেকে সই করে নিয়ে আসতো। যেটি বলতাম, হ্যাঁ আমি ওই দ্বিতীয়বার কাউন্সিলরে 1 বছর এসেছিলাম, তারপর থেকে আর আসতাম না। অন্যদিকে পৌরসভার এক্সিকিউটিভ অফিসার দীপক কর জানিয়েছেন, পদত্যাগপত্র জমা পড়েছে, তবে তাতে কোনো কারণ উল্লেখ নেই। বোর্ডের অনুমোদনের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আজকে পদত্যাগপত্র জমা করেছেন, তা উনি একটা এক্সট্রা কপি আমাকেও হাতে দিলেন। এখানে পদত্যাগপত্রে তো উনি কোনো বিশেষ কারণ লেখেননি। এখন প্রকৃত কারণ তো এখান থেকে আমার পক্ষে এই চিঠি ভিত্তিতে কিছু বলা মুশকিল। মানে এখনো পর্যন্ত নবদ্বীপে তো 24টি কাউন্সিলর, তো এখনো পর্যন্ত এই ধরনের পদত্যাগপত্র বা কিছু আপনার কাছে কতজন এসছে? না, এখন পর্যন্ত কোনো পদত্যাগপত্র কিন্তু আসেনি। মানে আজকেই প্রথম? আজকেই প্রথম। স্যার এখানে মেনশন করেছে কি শারীরিক প্রবলেম নাকি কি কারণে উনি পদত্যাগ? এখানে আপনার ডিটেল না, কোনো কারণ লেখেননি তো। কি কারণ করলেন কিছু না? না, তাই ভারবারি কিছু জিজ্ঞেস করেছিলেন? মানে তো ব্যক্তি আলাপচারিতা যেটুকু জিজ্ঞেস করা, আমি সবচেয়ে অবাক হলাম। আমি কাউন্সিলর হিসেবে ওনাকে প্রথম দেখলাম এবং দেখলাম ওনাকে একটু জিজ্ঞেস করলাম। উনি তো খুব একটা সাধারণ মহিলা, অর্থনৈতিকভাবে খুব দুর্বল একটা পরিবারের মহিলা। তা উনি নির্বাচিত হয়ে ওনাকে আমি কোনোদিন দেখিনি, সেই জন্যই আমি অবাক হলাম। যে আমি জিজ্ঞেস করলাম যে কেন আপনাকে দেখিনি কেন? তা শুনলাম ওনাকে নাকি কাজ করতে দেওয়া হতো না। এখন তার অতিরিক্ত তো কী করে কাজ করে, একজন নির্বাচিত প্রতিনিধিকে কাজ করতে দেওয়া হয় না, এই মেকানিজম তো আমার জানা নেই। কেন কেন হলো না? আমি তো জাস্ট যারপর নাই অবাক হলাম যে কেন এরকম হয়। তাহলে তো তাকে তো টিকিট দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না। যা হোক, এটা সেই দলের ব্যাপার। তা উনি এত পরে রিয়াক্ট করলেন কেন? ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমার কাছে যা ইনফরমেশন। তাহলে পরবর্তী পদক্ষেপ আপনাদের কি থাকছে এই এনার এই পদত্যাগপত্র ঘিরে? আমি এখনো আমাদের বোর্ড তো আছে, ভাইস চেয়ারম্যানের কিছু পাওয়ার আছে, আইনি আছে। যতক্ষণ পর্যন্ত বোর্ডটা যদি না ভেঙে দেওয়া হয় বা ভেঙে দিয়ে অ্যাডমিনিস্ট্রেটর না বসানো হয়, ততক্ষণ পর্যন্ত বোর্ড আছে। আমি ভাইস চেয়ারম্যান তো হেড করতে, এটা সিদ্ধান্ত নেবে কি তাহলে? আমি ভাইস চেয়ারম্যান সাহেবকে এটা প্রেস করবো। এটা আবার একটা সি করে অ্যাপ্রুভাল নিতে হয়। মনে করে তারপর ওনাকে আমি জানিয়ে দেবো যে হ্যাঁ, আপনার পদত্যাগপত্র এই ডিওসি মিটিংয়ে গৃহীত হয়েছে। আচ্ছা, আরেকটা বিষয়, সম্প্রতি বেশ কিছু কাউন্সিলর নবদ্বীপ পৌরসভায় এসে মিটিং করে যেটা শোনা যাচ্ছে যে আপনার কাছেও তারা একটা আবেদন জানিয়েছে যে অনাস্থা আনা বা এই বোর্ড চালানো নিয়ে এই ধরনের কিছু বা কিছু। না না, সেরকম কিছু নয়, একদমই সেরকম নয়। আমিও নিজেও ডেকেছিলাম, কারণ আমার রুটিনস যে পরিষেবাগুলো দিতে হয় ডে টু ডে,
তাতে ওনাদের এই যে বিভিন্ন ধরনের যে আমরা শংসাপত্রগুলো দিই ওনাদের সাহায্য লাগে, কেননা আমি তো বাইরের লোককে, আমি বাইরের লোক, এখন নবদ্বীপের কে কোথায় বাড়ি বা কার কী ইনকাম ডিটেলস আরও অনেক রকম সার্টিফিকেট দিতে হয়, সেগুলো তো আমার পক্ষে তো ওনাদের সাহায্য ছাড়া তো দেওয়া সমস্যা সম্ভব নয়। যেন আমি বলেছিলাম যে আপনারা যতদিন বোর্ড না ভাঙছে আপনারা নর্মাল ফাংশনিংটা করুন, এবং সরকারও সেটাই বলেছে। এবং এই ব্যাপারটা এমএলএ সাহেবের সাথে আমি কথা বলেছি, উনিও সেটা চাইছেন। এছাড়া আমি সেটা ওনাদের অনুরোধ করেছিলাম, ওনারা এসেছিলেন। তারপরে ওনারা টুকরো টাকরা সমস্যা নিয়ে আমার কাছে আসেন, সে তো আসতেই পারে, তাই না? এদিকে চেয়ারম্যানের জেলবন্দি থাকা সহ একাধিক বিতর্কের আবহে এই পদত্যাগ নবদ্বীপের রাজনৈতিক সমীকরণে নতুন জল্পনার জন্ম দিয়েছে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। থানার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তাড়ালি থেকে আরসিকাটি পর্যন্ত ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর জমি অধিগ্রহণকে কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। অভিযোগ, 2016 সালের নির্ধারিত মাপজোকের পরিবর্তে নতুন করে সীমান্তে সোনাই নদীর পাড় থেকে প্রায় 1200 গজ এলাকার মধ্যে জমি চিহ্নিত করা হচ্ছে। এতে বহু কৃষি জমি ও বসতবাড়ি কাঁটাতারের ওপারে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আন্দোলন করছি, আমাদের এই তার কাটা দেওয়ার সরকারের ব্যবস্থা করছে। আমাদের এখানে প্রচুর লোকজন আছে, প্রচুর অসুবিধা হবে। আমরা চাই একত্রভাবে 0 পয়েন্টে, যদিও না হয় 150 গজের মধ্যেই হোক, কিন্তু আমরা সবাইকে পুনর্বাসন দিতে চাই, সবাইকে ক্ষতি দিতে হবে। আমাদের এত বাসিন্দারা কোথায় যাবে? গরিব মানুষ তারা, তাদের ক্ষতিপূরণ দিতেই হবে। তাহলে আমরা 150 গজের মধ্যে দিতে দেব, নাইলে দেব না। এখন ওরা প্রচুর 1200 গজের মধ্যে নিতে চাইছে। এবারে আমাদের জমি তো এরা খেটে খাওয়া মানুষ, এখানে এবারে তারে কাটা হলে তো সেখানে হচ্ছে কি ইচ্ছা মতন যেতে হবে বা আসতে হবে, চারপাশের অসুবিধা হবে, সবাইকে অসুবিধা হবে। জমি দিতে চান না, আমরা দিতে চাই না। ফেন্সিং হওয়ার জন্য জমি দিতে চান? দিতে চাই, কিন্তু আইনি যতটা আছে ততটা, কিন্তু আমাদের পুনর্বাসন দিতেই হবে। আমরা গরিব মানুষ, আমরা কোথায় যাব? খেটে খাওয়া মানুষ। বিশাখা সরকার। আমরা চাই দেশের স্বার্থেই তারে কাটা হোক, কিন্তু ওই যে 150 গজের বাইরে বিএসএফ তারা জোর করে তারা বেশি করে জমি নিয়ে এই মাপজোক করছে। কতটা জমি নিচ্ছে? তা প্রায় 700 মিটার 800 মিটার এরকম হবে। সুতরাং আমরা সেটা চাই না, আমরা চাই 150 মিটারের মধ্যে হোক এবং যেটা মাপ আছে তার ভিতরেই হোক, এটাই আমরা চাই। দেশের স্বার্থে ফেন্সিং করবে, হ্যাঁ, সরকার তো জমি দিতেই হবে। সেক্ষেত্রে আসলে আপনাদের মূল বক্তব্যটা? আমাদের মূল বক্তব্য হলো ওই 150 মিটারের মধ্যেই তারে কাটা হোক, এবং যারা তারে কাটার ভিতরে পড়বে তাদেরকে যেন পুনর্বাসন দেওয়া হয়, এটাই আমরা চাই। আপনার নাম? আমার পরিচয় হলো, আমি এখানকার স্থানীয় সাধারণ মানুষ, আমার নাম শবানা পারভিন। এই বিষয়ে হাকিমপুর ফুটবল মাঠে সীমান্তবাসীদের এক প্রকাশ্য সভা অনুষ্ঠিত হয়। সেখানে গ্রামবাসীদের পাশে দাঁড়ায় সিপিআইএম নেতৃত্বরা ও আইনজীবীদের একটি দল। সিপিএম নেতা হামাল উদ্দিন আহমেদ এবং হাইকোর্টের আইনজীবী শামীম আহমেদ জানান, দেশের নিরাপত্তার স্বার্থে জমি দিতে আপত্তি নেই, তবে তা আইন ও সংবিধান মেনেই হতে হবে। গ্রামবাসীদের দাবি, 2016 সালে যে নিয়মে জমি মাপা হয়েছিল সেই নিয়ম অনুসারেই অধিগ্রহণ করা হোক, অন্যথায় তাদের বসত ভিটে, চাষের জমি ও জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এদিকে বিষয়টি নিয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ও বনগাঁ সাংসদ শান্তনু ঠাকুর। আমি বলবো, দেশের আইন, দেশের সংবিধান মেনে আমরা সকলেই চলব। ফলে যদি কেউ আইন ভঙ্গ করে তার জন্য লড়াই, রাস্তা এবং পাশাপাশি আদালত দুটোই আমরা একসঙ্গে লড়ব। আমি একা নই, আমাদের আইনজীবীদের দল একসঙ্গে লড়বে। সকলে আপনার পাশে থাকবে, আপনাদের পাশে থাকবে। আপনাদের দায়িত্ব হচ্ছে সংঘবদ্ধ হওয়া, যাতে লড়াইকে আরো শক্তিশালী করা যায়। শামীম আহমেদ, रात-दिन न्यूज नेटवर्क। पिताजी, मेरा रिपोर्ट कार्ड, मैं फिर से फेल हो गया।